আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা রাখছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বলের আরো কিছু গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। চলো শুরু করি। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো, একটা বস্তু, এই বস্তুটার বস্তুর আদিবেগ হচ্ছে 0। আচ্ছা, আসলে এটা পজিশন দেখিয়েছে, এ পজিশন, বস্তুটা এ পজিশনে আছে আর এই বস্তুটা বি পজিশনে আছে। আসলে একই বস্তু দুইটা পজিশন দেখিয়েছে, এ এবং বি। যদিও দেখতে একটু এলোমেলো মনে হচ্ছে, আসলে এটাই বোঝাচ্ছে এই বস্তুটার আদিবেগ 0। এখানে এই বস্তুটার উপর 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে বস্তুটা 100 মিটার সরে বি বিন্দুতে আসছে। যদি একটু একটু অন্যভাবে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ঘর্ষণ বল 10 নিউটন হলে বি পজিশনে বস্তুর বেগ কত হবে? মানে এখানে আসার পর 100 মিটার আসার পর বস্তুটার বেগ কত হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, চলো আমরা বস্তুটার উপর কত নিউটন, 50 নিউটন বল প্রয়োগ করেছি। আমরা জানি প্রযুক্ত বল সমান হচ্ছে প্রযুক্ত বল, আচ্ছা একটু সহজ করে বলি, কার্যকর বল। কার্যকর বল সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। মানে আমি যে বলটা দিচ্ছি তার থেকে ঘর্ষণ বল মাইনাস হওয়ার পর যেটা থাকবে সেটাই কার্যকর বল। আর ওই বল দিয়েই বস্তুটা একটা ত্বরণ প্রাপ্ত হবে, ওই ত্বরণে বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে। তো এখানে আমরা এফ প্রাইমের জায়গায় লিখতে পারবো, কত লিখতে পারবো, এম এম এ লিখতে পারবো। আর এখানে এফ মানে হচ্ছে 50 নিউটন আর ঘর্ষণ বল কিন্তু 10 নিউটন। তো এ সমান হচ্ছে 40 ডিভাইডেড বাই এম। তো 40 ভাগ 5, কারণ হচ্ছে ভর 5 কেজি, একই জিনিস। তো এ সমান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে এই বস্তুটা এ থেকে বি তে যে যাবে তখন তার ত্বরণ হচ্ছে 8। তাহলে বি তে আসার পর তার বেগ কত হবে? তো আমরা জানি শেষ বেগ স্কয়ার সমান আদি বেগ স্কয়ার প্লাস 2as। তো এখানে ভি স্কয়ার বের করব। আদিবেগ 0 বস্তুটার, এই যে আদিবেগ 0, এটা এই পজিশন, এই বস্তু নয়। স্কয়ার প্লাস 2 ইনটু এর মান হচ্ছে 8, এস এর মান হচ্ছে 100। তো আমরা পাচ্ছি ভি স্কয়ার সমান হচ্ছে 1600 নাকি 1600। আর এটাকে স্কয়ার করে দাও, 2 ইনটু 8 ইনটু 100, তারপর এটাকে রোড করে দাও, আমরা পাচ্ছি ভি এর মান 40। অর্থাৎ বস্তুটা যখন বি পজিশনে আসবে তখন তার বেগ হয়ে গেল 40। পরে যে প্রশ্নটা বলছে, বি অবস্থানে প্রযুক্ত বল অপসারণ করে নিলে বি থেকে কত দূরে গিয়ে থেমে যাবে? স্যার, এটা হচ্ছে বি পজিশন, বস্তুটা বি পজিশনে আছে। যখন বস্তুটা বি পজিশনে আছে তখন তার বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, একটু আগে আমরা বের করেছি। তো এখন এখানে আর কোনো বল নাই, এটার উপর শুধু একটা বল কাজ করছে, এটা হচ্ছে ঘর্ষণ বল। সো ঘর্ষণ বলের কারণে বস্তুটাতে মন্দন সৃষ্টি হবে, মানে বেগের পরিবর্তন হতে থাকবে, হ্রাস হতে থাকবে। আমি মনে করলাম বস্তুটা এখান থেকে এক্স দূরত্ব অতিক্রম করে সি তে এসে থেমে যাবে, মানে সি তে তার শেষ বেগ 0 হয়ে যাবে। তো এখন আমাকে বলছে কত দূরে গিয়ে থামবে, মানে এক্স এর মানটা বের করতে হবে। আমি মনে করছি বি থেকে এক্স দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে এসে বস্তুটা থেমে যাবে, আর যেখানে থেমে যাবে তার শেষ বেগটা ওখানে 0 হয়ে যাবে। সো এখানে যেহেতু বেগ হ্রাস হচ্ছে, তাই এখানে অবশ্যই একটা মন্দন হচ্ছে। এই মন্দনটা কে সৃষ্টি করছে? এটার উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল সৃষ্টি করছে, কারণ আমার গ প্রশ্নের মধ্যে দেওয়াই আছে এখানে ঘর্ষণ বল 10 নিউটন। তাহলে আসো এক্ষেত্রে মন্দন কত সৃষ্টি হচ্ছে? মন্দন সৃষ্টির জন্য দায়ী কিন্তু ঘর্ষণ বল। আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। তো এক্ষেত্রে মন্দন এ প্রাইম দিচ্ছি, এ প্রাইম সমান এফ বাই এম, আর এফ এর মান হচ্ছে 10, এম এর মান হচ্ছে 5, দ্যাট ইজ এ প্রাইম হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাট ইজ ওই যে বল অপসারণ করার পর বি থেকে বি পর্যন্ত সে আসার পর এত বেগ লাভ করবে, কিন্তু এরপরে সে মন্দন লাভ করবে, বেগ কমতে থাকবে। সো এর পরের যে অংশ, এটার পরের অংশ হচ্ছে এটা, সে এত মন্দনে আগাতে থাকবে, একটা সময় গিয়ে সিতে গিয়ে সে থেমে যাবে। এই ক্ষেত্রে আমরা এটাকে আদি বেগ ধরতে পারবো, এটাকে শেষ বেগ ধরতে পারবো। তো লিখতে পারি শেষ বেগ স্কয়ার সমান হচ্ছে আদি বেগ স্কয়ার মাইনাস 2 ইনটু এ প্রাইম ইনটু এক্স। আচ্ছা, মাইনাস কেন দিয়েছি? কারণ এখানে মন্দন হচ্ছে, অন্য কোনো বল নাই, শুধু ঘর্ষণ বল আছে, সো এখানে মন্দন হবে, বেগ হ্রাস হবে, এটা নিশ্চিত। বি প্রাইমের জায়গায় 0 বসাও, এখানে বি স্কয়ার মাইনাস 2 ইনটু এ প্রাইম, এ প্রাইম মানে হচ্ছে 2 ইনটু এক্স। সো এটা এবার চলে আসুক 4x, ভি এর মান কিন্তু 40 পেয়েছো, মানে ভি হচ্ছে এটা আদি বেগ,
40 স্কয়ার। তো এক্স সমান কত পাচ্ছি? তো আমরা 40 স্কয়ারকে 4 দিয়ে ভাগ করব, আমি পাচ্ছি 400 মিটার। অর্থাৎ বল অপসারণ করার পর বস্তুটা 400 মিটার যাওয়ার পর থেমে যাবে। আশা রাখছি তোমরা এটা বুঝতে পারছো। চলো আরেকটা প্রশ্ন দেখবো। সুইট আরেকটা প্রশ্ন। বলা হচ্ছে দৃশ্যকল্প 1, দুটি গাড়ি 7 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একই দিকে চলছে। দুইটা গাড়ি একই দিকে চলছে। প্রথম গাড়ির আদি বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির আদি বেগ হচ্ছে u2 সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। এই যে u2 সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একই দিকে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে প্রথম গাড়িটার ত্বরণ a1 সমান হচ্ছে 0.4 আর দ্বিতীয় গাড়ির ত্বরণ হচ্ছে a2 সমান হচ্ছে 0.6। দেখো এই দুইটা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। মনে করি t সময়ে তারা x দূরত্ব অতিক্রম করেছে, একই সময়ে একই দূরত্ব অতিক্রম করেছে। এবার আমার প্রশ্ন, গাড়িদ্বয় কত দূরত্ব অতিক্রম করেছিল? চলো তাহলে আমরা আগে দেখবো প্রথম গাড়িটার অতিক্রান্ত দূরত্ব। স্যার প্রথম গাড়িটার অতিক্রান্ত দূরত্ব x সমান হচ্ছে প্রথম গাড়িটার আদি বেগ ut প্লাস হাফ a1t স্কয়ার। আর ইকুয়েশন 1, দ্বিতীয় গাড়িটার অতিক্রান্ত দূরত্ব x সমান হচ্ছে u2t প্লাস হাফ a2t স্কয়ার। ইকুয়েশন 2, দেখো এখানে এটা লেফট সাইড সমান রাইট সাইড অবশ্যই কি হবে? সমান হবে। তো দুইটা যদি রাইট সাইড সমান হয় তাহলে আমরা লিখতে পারবো 1 ও 2 যদি কম্পেয়ার করো তাহলে আমরা পাচ্ছি u1t প্লাস হাফ a1t স্কয়ার সমান হচ্ছে u2t প্লাস হাফ a2t স্কয়ার। তাহলে এবার আমরা কি করব? সব জায়গা থেকে t বাদ দিব। t যদি বাদ দেই u1 প্লাস হাফ a1t সমান হচ্ছে u2 প্লাস হাফ a2t। এবার t যুক্তগুলোকে আমরা একপাশে নিয়ে আসবো, টি ছাড়াগুলোকে একপাশে নিয়ে যাব। তো টি যুক্ত যারা আছে তাদেরকে আমি একপাশে নিয়ে আসি। তো টি যুক্ত আছে কে? হাফ a1t মাইনাস এটাকে হাফ a2t সমান আমরা লিখতে পারবো এটা পাশে চলে আসছে u2 মাইনাস u1। চলো আমরা একটা পরের স্লাইড নিয়ে নেই। তো এখানে খুব ভালো করে খেয়াল করে কি কি ছিল? হাফ a1t মাইনাস হাফ a2t, হাফ a1t মাইনাস হাফ a2t সমান তারপর কি ছিল? তারপর ছিল u2 মাইনাস u1। আবার টার্গেট আগে আমরা এখান থেকে হাফ কমন নিয়ে নেই। হাফ কমন নিলে a1t মাইনাস a2t পাচ্ছি সমান হচ্ছে u2 মাইনাস u1। তাহলে a1t মাইনাস a2t সমান হচ্ছে 2 ইনটু u2 মাইনাস u1। টার্গেট কিন্তু t বের করা। t সমান t a1 মাইনাস a2 সমান হচ্ছে 2 ইনটু u2 মাইনাস u1। t সমান হচ্ছে 2 ইনটু u2 মাইনাস u1 নিচে a1 মাইনাস a2। স্যার এগুলো জাস্ট আমি একটু ক্যালকুলেশন করলাম, এটা তো কিছুই না, জাস্ট ক্যালকুলেশন। তো u2 দেখো u2 এর মান কত আমরা একটু দেখতে চাই। u2 এর মান হচ্ছে 5, u1 এর মান হচ্ছে 7। তো u2 এর মান হচ্ছে 5। দেখো 2 ইনটু u2 এর মান হচ্ছে 5 মাইনাস 7 আর a1 এর মান কত? দেখো স্যার a1 এর মান 0.4 আর 0.6, আমরা পাচ্ছি 0.4 মাইনাস 0.6। স্যার তুমি যেটা পাইছো সেটা হচ্ছে কত সময় পর তারা গন্তব্যে পৌঁছাবে। স্যার এগুলো একদম সিম্পল, খুব কঠিন না। উপরে -4 ভাগ 0.4 মাইনাস 0.6, এই তো তার কাছে 20, টি এর মান 20। তার মানে 20 সেকেন্ড পর তারা গন্তব্যে পৌঁছাবে। এই 20 এর মান তুমি এখানে বসাও, 1 নং এ বসাও বা 2 নং এ বসাও। তো আমরা 1 নং এ বসাই u1t প্লাস হাফ a1t স্কয়ার। চলো এবার যে টি এর মানটা আমরা এখানে পেলাম, এখানে যে টি এর মানটা আমরা পেয়েছি সেটা আমরা 1 নং এ বসাবো। চলো 1 নং এ বসাই। 1 নংটা কি পাচ্ছি? 1 নং হতে পাই x সমান হচ্ছে u1t প্লাস হাফ a1t স্কয়ার। তো x সমান হচ্ছে u1। স্যার u1 এর মান হচ্ছে, দেখো u1 এর মান কত পাচ্ছ এখানে? আদিবেগ 7। তাহলে 7 ইনটু t মানে 20 প্লাস হাফ a1। স্যার a1
আমরা এ ওয়ান মানে কত পেয়েছি, আমরা এ ওয়ান মানে পেয়েছি 0.4, এই যে 0.4 ইন্টু 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার ইন্টু 0.4 ভাগ 2 যোগ 7 ইন্টু 20, তো আমরা পাচ্ছি 220 মিটার। এক্স সমান হচ্ছে 220 মিটার, অর্থাৎ তারা 220 মিটার পর গিয়ে ওই জায়গায় মিলিত হবে, দ্রুত ওদের প্রতিযোগিতা শেষ হবে। চলো আমরা পরের প্রশ্ন দেখব। স্যার আসলে এখানে প্রশ্ন একটু উদ্দীপকটা একটু ভুল আসছে, তাই আমরা পাশে লিখে দিলাম। এখানে বলা হচ্ছে দৃশ্যকল্প, এটা দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 এ ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হবে জানতে চাচ্ছে। চলো আমরা দৃশ্যকল্প 2টা একটু পড়ে নেই। দৃশ্যকল্প 2 কি বলছে, বলছে 700 কেজি ভরের একটি মাইক্রোবাস 72 কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তার পাশের 1400 কেজি ভরের স্থির পিকআপকে ধাক্কা দিয়ে মিলিত বেগ লাভ করে। তো স্যার দেখো, প্রথম পিকআপের ভর হচ্ছে m1 সমান হচ্ছে 700 কেজি। ওকে, তারপর আদিবেগটা কত, প্রথম পিকআপের আদিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 1000 দিয়ে গুণ করবা, 3600 দিয়ে ভাগ করবা, মানে এটা 20 আসবে, 20 মিটার পার সেকেন্ড। তার মানে পিকআপের ভর জানা আছে, আদিবেগ জানা আছে। এবার এই বেগে সে একটি স্থির ট্রাক নাকি স্থির পিকআপকে ধাক্কা দেয়। মাইক্রোবাসকে এত স্থির পিকআপকে, এত কেজির স্থির পিকআপকে ধাক্কা যেহেতু দিচ্ছে, তাহলে তার ভর হবে 1400 কেজি, m2 এর মান দিলাম। তো তার আদিবেগ, দ্বিতীয় পিকআপের যেটা আদিবেগ, দ্বিতীয় পিকআপের আদিবেগ হচ্ছে u2 সমান হচ্ছে 0, মানে প্রথমটার আদিবেগ, প্রথমটার ভর, দ্বিতীয়টার আদিবেগ জানা আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে তাদের মিলিত বেগটা কত। চলো তাদের মিলিত বেগটা বের করি। মিলিত বেগের ক্ষেত্রে আমরা সবাই জানি m1u1 প্লাস হচ্ছে m2u2 সমান m1 প্লাস m2 ইন্টু v। আচ্ছা, কেন এটা, এটার পেছনের কারণ কি, এটার পেছনের কারণ হচ্ছে দুইটা মিলিত হয়ে গেছে, তাই দুইটা মিলে একটা বেগ লাভ করেছে, তাই ওভাবে লিখেছি। আমার ওই যে ভরবেগের নিত্যতার যে পার্টগুলা, এক্সেপশনাল পার্টগুলো পড়িয়েছি, তার মধ্যে এটা 3 নম্বর সূত্র ছিল। m1 এর মানটা কত ছিল, m1 এর মান ছিল 700 কেজি, আর u1 এর মান ছিল 20, প্লাস m2 এর মান ছিল 1400 কেজি, u2 এর মান ছিল 0, আর এখানে হচ্ছে 700 যোগ 1400 ইন্টু v, তাহলে 7 দ্বিগুণে 14, একটা দুইটা তিনটা, আর এদিকে হচ্ছে 1400 2100, আর এটা হচ্ছে v, দ্যাট ইজ v সমান হচ্ছে 14000 নিচে 2100, তাহলে আমরা পাবো 14000 কে আমরা 14000 কে 2100 দিয়ে ভাগ করব, 14000 ভাগ 2100, তাহলে আমরা পাচ্ছি 6.67 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দুইটা মিলে যে বেগটা লাভ করেছে পিকআপ আর মাইক্রোবাস, সেটা হচ্ছে 6.67 মিটার পার সেকেন্ড। চলো এবার আমরা ভরবেগের নিত্যতা একটু দেখবো। ভরবেগের নিত্যতা সংঘর্ষ আগে m1u1 প্লাস m2u2 বের করবা। m1 এর হচ্ছে 700 কেজি, u1 হচ্ছে তোমার 20, প্লাস হচ্ছে m2 এর মান হচ্ছে 1400 কেজি, আর u2 এর মান হচ্ছে 0, তাহলে এখানে কত পাচ্ছ 14, একটা দুইটা তিনটা। এটা হচ্ছে ভরবেগের আগের, মানে আগের ভরবেগ সংঘর্ষের আগের। পরেরটা কত, পরের ভরবেগটা কত, পরে হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2 লেখা যাবে। তো m1 এর মান হচ্ছে 700 কেজি, v1 এর মান হচ্ছে মিলিত বেগ পাইছে 6.67, প্লাস হচ্ছে 1400 কেজি ইন্টু 6.67, কারণ দুইটা মিলে সেম বেগ লাভ করেছে। তাহলে আমরা পাবো 2100 ইন্টু 6.67, দ্যাট ইজ 14000, এটাও 14000 পাওয়া যাচ্ছে। সো এই ক্ষেত্রে ভরবেগের নিত্যতা মেনে চলেছে। তো এবার আমরা গতিশক্তির নিত্যতা মানবে কিনা দেখবো। তো আদি গতিশক্তি EKI সমান হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। স্যার m1 এর মান জানা আছে 700, u1 এর মান জানা আছে 20, m2 এর মান জানা আছে 1400, u2 এর মান জানা আছে 0। তো এই ক্ষেত্রে EKF সমান হচ্ছে, মানে সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। স্যার আমি আগের ম্যাথে EI বা EFTC তোমরা এখন EKF দিয়েছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা সংঘর্ষের আগের গতিশক্তির সমষ্টি বোঝাচ্ছে দুইটা মিলের,
অর্থাৎ সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি আর দ্বিতীয় বস্তুর গতিশক্তির যোগফল, সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি, প্রথম বস্তুর শেষ গতিশক্তি এবং দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তির যোগফল বোঝাচ্ছে। এই দুইটা যদি সমান হয় তাহলে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, না হলে স্থিতিস্থাপক সংঘর্ষ না। দুইটা সমান হলে সংরক্ষিত থাকবে, সমান না হলে সংরক্ষিত থাকবে না। তুমি দেখো M1 এর মান 700 কেজি, M2 এর মান 1400 কেজি, B1 এর মান 6.67, B2 এর মান 6.67, এগুলো বসে দাও। দুইটা যদি সমান আসে তাহলে অবশ্যই কি মেনে চলবে? দুইটা যদি সমান আসে তাহলে সংরক্ষিত থাকবে, যদি সমান না আসে সংরক্ষিত থাকবে না। তো এই ম্যাথগুলো খুবই বারবার আসতেছে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়তে হবে। চলো, এটা হচ্ছে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আসছে এই প্রশ্নটা, আমরা একটু দেখবো। স্যার এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে বেগের সময়। সো বেগ সময় থেকে ত্বরণ পাওয়া যায়, এটা আমরা জানি, বেগ সময় লেখা থেকে। সো এটা আসলে 10 জায়গা গুলা নেই, এই জন্য লিখছে। আর এটা 20, এগুলো সময় 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আর এগুলো হচ্ছে বেগ 0 থেকে 15, 15 থেকে 30। আচ্ছা, এবার আমার প্রশ্ন, এখানে 200 কেজি ভরে একটি গাড়ির গতিবেগ বনাম, এটা এখানে একটা গাড়ির গতিবেগ বনাম মানে বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। যে গাড়িটার এটা দেওয়া আছে সেই গাড়িটার ভর হচ্ছে 200 কেজি। এখন প্রশ্ন হচ্ছে 20 সেকেন্ড পর গাড়িটির ভরবেগ কত? স্যার 20 সেকেন্ড মানে এখানে আসছে, এখানে আসার পর তার বেগ হচ্ছে 30। তাহলে এই যে এখানে আসার পর তার বেগ 30, মানে 20 সেকেন্ড আসার পর বেগ 30, ভর 200, তাহলে ভরবেগ কি হবে? ভরবেগ পি দিয়ে প্রকাশ করা হয়। এমভি, এম হচ্ছে 200 কেজি আর ভি হচ্ছে 30। কাহিনী শেষ। 3 দুগুণে 6, 1 2 3 কেজি মিটার পার সেকেন্ড। দেখছো কি সহজ ম্যাথ, মিটার পার সেকেন্ড। ওকে, শেষ। চলো এরপরে যে প্রশ্নটা সেটা একটু দেখবো। বলছে উদ্দীপকের লেখচিত্র হতে প্রতিটি অংশে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। স্যার প্রতিটি অংশে আমি চাইলে ও এর জন্য বের করতে পারবো, এডির জন্য বের করতে পারবো, ডিসি, সিডি, ডিই প্রত্যেকটার জন্য বের করতে পারবো। চলো আমরা ফার্স্টে ও এর জন্য বের করি। ও এর জন্য আমরা জানি ত্বরণ, আচ্ছা 1 দিচ্ছি, 1 শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়। স্যার এখানে শেষ বেগ কত? ও থেকে এতে যখন আসছে শেষ বেগ হচ্ছে 15, আদি বেগ 0 ছিল, তো ও থেকে এতে গেছে, তাহলে 10 মাইনাস 0, দ্যাট ইজ 1.5 শেষ মিটার পার সেকেন্ড। এবার আমরা এডির জন্য বের করব, যখন এডির জন্য বের করবো A2, তার এক্ষেত্রে তার শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 30, আদি বেগ 15, সো এখানে সময় 20, এখানে সময় 10, তাহলে 20 মাইনাস 10, দ্যাট ইজ কত পাচ্ছ? এটা 1.5 পাচ্ছ। 10 থেকে 15 গেলে 15, নিচে 10, দ্যাটস ইট। এবার আমরা ডিসি বের করব। ডিসির জন্য হচ্ছে A3। তো এক্ষেত্রে এখান থেকে আসছে, এখানে যখন ছিল বেগ ছিল 30, এখানে আসার পর বেগ হয়েছে 15, তার মানে শেষ বেগ 15, আদি বেগ 30। স্যার এখান থেকে এখানে আসতে এই যে সময় লাগছে 20 থেকে 30, তার মানে 30 মাইনাস 20, দ্যাট ইজ মাইনাস 15/10, সো মাইনাস 1.5, অর্থাৎ এটা মন্দন হলো। এবার সি থেকে ডি, সিডি, ডিসি আবার সিডি, আচ্ছা যাক সিডি। তো সিডি এর ক্ষেত্রে A4 0 কেন? স্যার এক্ষেত্রে সি থেকে ডিতে যাওয়ার ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয় না, সেটা সমবেগ, ত্বরণ নেই। এরপর হচ্ছে আবার ডিই এর জন্য বের করতে পারো। আমি ডিই এর জন্য তোমাকে বের করে দেখাচ্ছি। ডিই, সো এক্ষেত্রে A5 সমান হচ্ছে, এখানে বেগ ছিল 15, 15 থেকে 0 আসছে, তাহলে 0 মাইনাস 15 সময়, ডি থেকে তা 50 মাইনাস 40, 50 মাইনাস 40, সো এটাও মাইনাস 1.5। এই আশা রাখছি এগুলো কঠিন লাগার কথা না, কঠিন লাগবেও না, তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখবো। এই প্রশ্নটা কি বলছে দেখো, দৃশ্যকল্পে অমি এবং জেমি দুই ভাই বোন, প্রথম অমি 5 মিটার পার সেকেন্ড আর জেমি 7 মিটার পার সেকেন্ড বেগে যথাক্রমে হাফ এবং 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে একটি দৌড় প্রতিযোগিতা শুরু করে এবং একই সময়ে গন্তব্যে পৌঁছাইছে। এখন প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্পে একে বর্ণিত দুই ভাই বোনের প্রতিযোগিতা শেষ হতে কত সময় লেগেছে? তার মানে তারা দুজন অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, সেই দূরত্বটা হচ্ছে এক্স। সো এই প্রথম বোন বা প্রথম ভাইয়ের, প্রথম অমির যাইতে যদি টি সময় লাগে আর জেমির যাইতেও টি সময় লাগবে, একই দূরত্ব। এক্ষেত্রে তাদের ত্বরণ জানা আছে, আদিবেগ জানা আছে। তো এক্ষেত্রে আমরা অমির জন্য যেটা হিসাব করব, x ইকুয়ালস টু u1t প্লাস হাফ a1t1 স্কয়ার। আর এখানে t1 দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, এটা t দিলে চলবে, দুইটা সমান t স্কয়ার। তো x সমান হচ্ছে u1 হচ্ছে 5 আর t এর মান তো আমি জানি না, বের করতে চাই হাফ
a1 এর মান হচ্ছে 1/2 ইনটু টি স্কয়ার, দ্যাট ইজ x সমান হচ্ছে 5t প্লাস হচ্ছে 1/4 টি স্কয়ার, ইকুয়েশন 1। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় প্যাটার্নটা দেখাবো, দ্বিতীয় অর্থাৎ জেমির ক্ষেত্রে, তাও স্মরণ একই, সময় একই, কিন্তু আদিবেগ ভিন্ন, u2t প্লাস হাফ, ত্বরণ ভিন্ন, a2t স্কয়ার। তো এই ক্ষেত্রে x সমান আমরা লিখতে পারবো u2 এর মান হচ্ছে 7t প্লাস হাফ, a2 এর মান হচ্ছে 1/3 ইনটু টি স্কয়ার, দ্যাট ইজ আমি এখানে লিখতে পারবো x সমান হচ্ছে 7t প্লাস 1/6 টি স্কয়ার, ইকুয়েশন 2। স্যার একের লেফট সাইড, দুইয়ের লেফট সাইড সমান, সো রাইট সাইড অবশ্যই কি হবে, সমান হবে। তো যদি রাইট সাইড সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারবো 1 ও 2 যদি কম্পেয়ার করো তাহলে কি হবে, তাহলে আমরা একের ক্ষেত্রে 5t প্লাস 1/4t, 5t প্লাস 1/4t স্কয়ার সমান হচ্ছে 7t প্লাস 1/6t স্কয়ার, নিশ্চয়ই এটাই ছিল। তোমরা দেখো জেমির ক্ষেত্রে এটাই ছিল 1/6t স্কয়ার, 7t প্লাস 1/6t স্কয়ার। তাহলে সেখান থেকে সবার মানটা ইজিলি বের করতে পারবা কিভাবে, সব জায়গা থেকে আগে টি বাদ দিয়ে দাও, তাহলে 5t চলে গেছে, এখানে দুইটা টি আছে, একটা চলে গেছে, একটা আছে 7, একটা টি চলে গেছে, 1/6 একটা টি চলে গেছে, টি গুলোকে এক পাশে নিয়ে আসো, 1/4t মাইনাস এটা পাশে চলে আসো 1/6t সমান হচ্ছে 7, এই প্লাস 5 টা ওর পাশে গেলে -5, তাহলে এখান থেকে টি যদি কমন নাও 1/4 মাইনাস 1/6 সমান হচ্ছে 7 থেকে 5 চলে গেলে আর 2 থাকে। এবার আর কি সব তো শেষ, 2 থাকলো, টি সমান হচ্ছে এখানে কি লেখা যাবে 1/4 মাইনাস 1/6, 1/4 মাইনাস 1/6 2 ভাগ অ্যান্সার 24, টি সমান হচ্ছে 24 সেকেন্ড, অর্থাৎ তারা দুইজন 24 সেকেন্ড সময় পর গন্তব্যে পৌঁছাতে পেরেছে, এটাই। চলো এর পরের যে প্রশ্ন বলছে, ভূপৃষ্ঠ হতে কত মিটার উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মান 1/81 অংশ হবে। স্যার আমি তোমাদেরকে এটা শিখাইছিলাম, h উচ্চতায় g এর মান, g প্রাইম সমান হচ্ছে r/r প্লাস h হোল স্কয়ার ইনটু g, এটা কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি, যারা ক্লাস পাও নাই তোমরা একটু পড়ে নিবা। এটা কোথায় শিখেছি, এটা শিখেছি কাজ শক্তি ক্ষমতা পার্টে, এখানেও শিখেছি h উচ্চতায় g এর মান। তো তোমরা একটু ক্লাসগুলো একটু করবা, বলের প্রত্যেকটা ক্লাস পড়ে ফেলো, বেসিকটা একদম এনরিচ হয়ে যাবে ইনশাআল্লাহ, অবশ্যই পারবে। তো এখন জি প্রাইম বলছে, জি প্রাইম হবে যে ভূপৃষ্ঠে যেটা আছে তার 81 ভাগের 1 ভাগ, মানে 1/81। তো জি প্রাইমের জায়গায় আমরা জি ইন্টু 1/81 লিখবো, এখানে r/r প্লাস h হোল স্কয়ার ইন্টু জি লিখবো, জি দুই পাশ থেকে চলে গেল, যদি চলে যাবে আমরা রোড করবো, রোড করলে 1/9 হয়, তাহলে r/r প্লাস h হয়, আমি জাস্ট রোড করে দিলাম, গুণ করো এটার সাথে গুণ করলে r প্লাস h সমান হচ্ছে 9r, সো এদিকে যদি হিসাব করো তাহলে কি পাই, h সমান হচ্ছে 9r মাইনাস r, তো h সমান হচ্ছে 8r, অর্থাৎ পৃথিবীর যা ব্যাসার্ধ তার ব্যাসার্ধের 8 গুণ উচ্চতায় যদি নিয়ে যাও তাহলে অভিকর্ষীয় ত্বরণের মান হবে ভূপৃষ্ঠে যা আছে তার 81 ভাগের 1 ভাগ। তো এখানে আর এর মান তো তোমরা অনেকেই জানো, এখানে বসে দিলেও চলবে, এভাবে লিখলেও চলবে, এটাও ভুল না। তো কেমন লাগলো তোমাদের এইগুলা 12টা সিকিউ আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি, একটু মন দিয়ে পড়বা, থিওরি ক্লাসও দিয়েছি, সিকিউ দিয়েছি, ভালো করে পড়ো, আশা রাখছি A+ আসবে ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।